হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এটা স্ল্যান। আমি মৌসুমী সাহা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করছি ঠান্ডা লড়াইয়ের বিবর্তন নিয়ে। ঠান্ডা লড়াইয়ের বিবর্তন এই ভিডিওটি আমি তিনটি ভাগে ভাগ করেছি। আজকে আলোচনা করব ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায় বিষয়ে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যায়। ঠান্ডা লড়াইয়ের বিবর্তন, যাকে আমরা ইংরেজিতে বলি এভালুয়েশন অফ কোল্ড ওয়ার। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 1945 থেকে 1991 সাল পর্যন্ত বিবাদের সময়কালকে ঠান্ডা লড়াই বলা হয়ে থাকে। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল। প্রথম দিকে এটি ইউরোপ কেন্দ্রিক থাকলেও পরবর্তী সময়ে তা ইউরোপ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল। ঠান্ডা লড়াইয়ের বিবর্তনকে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। সেই পর্যায়গুলি আমি আলোচনা করছি। প্রথম পর্যায়, যেটা ছিল 1945 থেকে 1949 সাল পর্যন্ত। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায় হিসাবে ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা ও ন্যাটোর কথা উল্লেখ করা যায়। সোভিয়েত ইউনিয়নকে চারদিক থেকে ঘিরে ফেলে সোভিয়েত ইউনিয়নকে ভীতি প্রদর্শনের জন্য সামরিক জোট গঠন করা, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের পরিবেশ গড়ে তুলে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার একাধিপত্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এবার বলছি ট্রুম্যান নীতি। এবার এই নীতিটা কি? 1947 খ্রিস্টাব্দে গ্রিস ও তুরস্কের কমিউনিস্টদের এবং ওই দুই দেশের মধ্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব চূড়ান্তভাবে খর্ব করার জন্য ট্রুম্যান কিছু ব্যাখ্যা গ্রহণ করেছিল। ট্রুম্যান ঘোষণা করে যে সোভিয়েত ইউনিয়নের আক্রমণের ফলে বিশ্বের কোনো অংশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নষ্ট হলে তা প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা নেবে। ফ্রান্স, গ্রেট ব্রিটেন, ইতালি, জার্মানি প্রভৃতি রাষ্ট্রের আর্থিক ও সামরিক দুর্বলতার জন্য ইউরোপের কোনো অংশে আর্থিক সংকট দেখা দিলে তা মেটানোর ব্যবস্থা করবে মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসন নিজেকে বিশ্বের অভিভাবকের ভূমিকায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তাই সম্মিলিত জাতিপুঞ্জ কোনো সিদ্ধান্ত নিতে না পারলে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে একক সিদ্ধান্ত নেবে। ট্রুম্যান নীতির রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াও অর্থনৈতিক দিক ছিল, যেটি হলো মধ্যপ্রাচ্যের তৈল সম্পদের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। মার্শাল পরিকল্পনা। শুধুমাত্র সামরিক বাহিনী পাঠিয়েই সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজমের অগ্রগতি রোধ করা সম্ভব নয়, এটি মার্কিন প্রশাসন ভালোভাবেই বুঝতে পেরেছিল। তাই মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল 1947 সালের 5 জুন যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার বক্তব্য পেশ করেন। তিনি বলেন, ক্ষুধা, দরিদ্র, হতাশা, বিশৃঙ্খলার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র লড়াই চালিয়ে যাচ্ছে। তার নীতির লক্ষ্যই হবে এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে স্বাধীন প্রতিষ্ঠানগুলি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হবে। এই পরিকল্পনা বা নীতিটি সোভিয়েত সম্প্রসারণবাদের বিরুদ্ধে আমেরিকান নিয়ন্ত্রণ কৌশলের একটি মূল উপাদান ছিল। এটি একটি শক্তিশালী পশ্চিম ইউরোপীয় ব্লক তৈরি করেছিল, যার ফলে সোভিয়েত প্রভাবিত পূর্ব ব্লক এবং পশ্চিম ইউরোপীয় ব্লকের মধ্যে গভীর বিভাজন দেখা দিয়েছিল। 1947 খ্রিস্টাব্দে পশ্চিম ইউরোপের 16টি দেশ মার্শাল পরিকল্পনার শরিক হওয়ার জন্য এগিয়ে এলে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতার জন্য কমিটি অর্থাৎ কমিটি ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়। 1948 সালে তার নাম পরিবর্তন করে রাখা হয় ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতার জন্য সংস্থা অর্থাৎ অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। এই সময়কাল থেকেই মার্শাল পরিকল্পনা কার্যকর হয়। এরপর আছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো। ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ছিল সোভিয়েত ইউনিয়ন তথা তার পূর্ব ব্লকে কমিউনিস্ট প্রভাব মোকাবিলায় গঠিত পশ্চিমী দেশগুলোর একটি প্রধান সামরিক জোট। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে 12টি বৃহৎ দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে সমবেত হয়ে 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল একটি চুক্তি স্বাক্ষর করে, যার নাম হয় ন্যাটো।
এই দেশগুলি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইটালি, নরওয়ে, ডেনমার্ক, পর্তুগাল, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ এবং 1952 খ্রিস্টাব্দে গ্রিস ও তুরস্ক, 1955 খ্রিস্টাব্দে পশ্চিম জার্মানি, 1982 খ্রিস্টাব্দে স্পেন এবং 1990 খ্রিস্টাব্দে পূর্ব জার্মানি যোগদান করে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 51 নং ধারার ওপর ভিত্তি করে যৌথ নিরাপত্তা রক্ষার নামে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সামরিক জোট গড়ে তুলেছিল। এই জোটের চুক্তিপত্রে 14টি ধারা যুক্ত করা হয়, যেখানে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা স্থাপনের কথা বলা হয়। চুক্তি স্বাক্ষরকারী যে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা ও নিরাপত্তা বিঘ্নিত হলে তারা সেই সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। বিশ্বের প্রতিটি রাষ্ট্র যাতে আত্মরক্ষার সুযোগ লাভ করতে পারে, সেই কারণে উত্তর আটলান্টিক মহাসাগরীয় এলাকার বাইরে ও যে কোনো দেশ ন্যাটোর সদস্য হতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার প্রতিরোধের জন্য ন্যাটো গঠন করার ফলে সোভিয়েত ইউনিয়নের পক্ষে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব ছিল না। 1947 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট সংবাদ ব্যুরো বা কমিনফর্ম গঠন করে। সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ফ্রান্স ও ইটালির কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের নিয়ে কমিনফর্ম গঠিত হয়েছিল। বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় করাই ছিল সংগঠনটির প্রধান উদ্দেশ্য। সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে 1949 খ্রিস্টাব্দে পারস্পরিক অর্থনৈতিক সাহায্য পরিষদ বা কোমেকন অর্থাৎ কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স গঠন করেছিল। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি সাধনের ক্ষেত্রে সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে পারস্পরিক সাহায্য ও সহযোগিতা বৃদ্ধি সাধনই ছিল সংস্থাটির প্রধান উদ্দেশ্য। 1953 খ্রিস্টাব্দে স্ট্যালিনের মৃত্যুর পর ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায়ে কর্মক্ষেত্রের পরিধি প্রসারিত হয়েছিল। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিভিন্ন ধরনের জোট গঠনের প্রক্রিয়া শুরু হলেও সোভিয়েত ইউনিয়ন অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সাফল্য অনেক বেশি ছিল। স্টুডেন্টস, আজকে আমি ঠান্ডা লড়াইয়ের বিবর্তনের প্রথম পর্যায় সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে কিছু জানিও এবং আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। নমস্কার।